প্রথমেই জানিয়ে দিব, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের পেছনে বিএনপির নাম ফাঁস। কারা জড়িত? জিজ্ঞাসাবাদে বের হয়ে আসলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম। এদিকে শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে। তারেক রহমানের সাথে সমঝোতার পথে আওয়ামী লীগ। বিএনপির সাথে মিলে কাজ করতে চায় হাসিনা। গোপন ষড়যন্ত্র ফাঁস। জানাবো সেনাবাহিনীর গোপন ভিডিও বিএনপির হাতে। বাংলাদেশের নির্বাচন কোন পথে? সেনাপ্রধানের ঘোষণায় কেঁপে উঠল রাজনীতি। নির্বাচনের আগে জামায়াতের হঠাৎ পদক্ষেপ। এবং সবশেষে দেখবেন, অবশেষে ধরা খেল রাষ্ট্রপতি। জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতিকে যে কড়া বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে এক অকল্পনীয় ঘটনা ঘটে গেল। আমরা এতদিন বলতাম ডিপ স্টেট বা প্রশাসনের ভেতরের ষড়যন্ত্রের কথা। আজ তার চাক্ষুষ প্রমাণ মিলল। দর্শক, আপনারা জানেন যে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় বা বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ার আলমকে। ভাবা যায়, দেশের সর্বোচ্চ সুরক্ষিত ভবন এখন হ্যাকিংয়ের কন্ট্রোল রুম। জিজ্ঞাসাবাদে যে সকল তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে তা জানলে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি নিশ্চিত করেছে, এই হ্যাকিং কোনো সাধারণ হ্যাকার করেননি। এটি করা হয়েছে সরকারি রিসোর্স ব্যবহার করে। আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার নেপথ্যে ছিল এই সারওয়ার আলম। কিন্তু প্রশ্ন হল, সে কি একা নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক শক্তির নির্দেশ আছে? অভিযানটি চালানো হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। সবচেয়ে ভয়ের বিষয় হল, রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মচারী জামায়াত ইসলামীর শীর্ষ নেতার সাইবার নিরাপত্তা ভাঙছে। এটা কি শুধুই ব্যক্তিগত আক্রোশ, নাকি এর পেছনে আছে বিএনপির কোনো অদৃশ্য হাত? অনেকে ভাবছেন হ্যাকাররা হয়তো পাসওয়ার্ড ক্র্যাক করছে। না, আমিরে জামাতের অ্যাকাউন্ট সরাসরি ভেঙে ফেলা হয়নি। এখানে ব্যবহার করা হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিশিং। সবচেয়ে বড় অস্ত্র ছিল বিশ্বাসযোগ্যতা। হ্যাকার ব্যবহার করেছে assistant@bangabhavan.gov.bd এই ইমেল অ্যাড্রেসটি। এটি একটি হাই প্রোফাইল সরকারি ইমেল। চিন্তা করুন, আপনার কাছে যদি gov.bd ডোমেন থেকে মেল আসে, আপনি কি সন্দেহ করবেন? সাধারণত করবেন না, কারণ এই ইমেলটা সরকারি কর্মচারীরাই কেবল ব্যবহার করতে পারেন। আমিরের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে টার্গেট করা হয়। মেলে বলা হয়, আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক লগইন হচ্ছে, ভেরিফাই না করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। ভাষা ছিল হুবহু টুইটার সিকিউরিটি টিমের মতো। সেখানে একটি বাটন ছিল ভেরিফাই অ্যাক্টিভিটি। এই বাটনেই ছিল মরণ ফাঁদ। বাটনে ক্লিক করতেই ম্যানেজারকে নিয়ে যাওয়া হয় একটি নকল পেজে। দেখতে অবিকল এক্সের মতো লগইন পেজের মতো। সরল বিশ্বাসে সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া মাত্রই তা চলে যায় হ্যাকারের কাছে। কিন্তু এখানেই শেষ নয়, 2 স্টেপ ভেরিফিকেশন চালু ছিল। তাহলে হ্যাকার ঢুকল কি করে? এটা ছিল ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যানেজার যখন নকল পেজে পাসওয়ার্ড দিল, হ্যাকার তখন একই সময়ে আসল পেজে লগইন চেষ্টা চালালো। আমিরের ফোনে কোড এলো। নকল পেজটি তখন বলল, কোড দিন। ম্যানেজার ভাবল এটা সিকিউরিটি চেক। তিনি কোডটি নকল পেজে দিলেন, আর হ্যাকার সেই কোড আসল পেজে বসিয়ে দিল। ব্যাস, কেল্লা ফতে। হ্যাকার এখন অ্যাকাউন্টের ভেতরে। অপরাধী যত চালাকি হোক, ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যায়। ডিবি পুলিশ প্রথমে মেইল সার্ভারের হেডার বিশ্লেষণ করে। সেখানেই দেখা যায় মেইলটি এসেছে বঙ্গভবনের সাবডোমেন থেকে, অর্থাৎ হ্যাকার নিজের অফিসিয়াল মেইল ব্যবহার করেই এই ক্রাইমটি করেছে। অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হল তার। বঙ্গভবনের আইসিটি শাখার লগ চেক করে দেখা যায় কোন কম্পিউটার থেকে ওই সময় মেইলটি গেছে। সেখানে ইউজার অ্যাক্সেস ট্রেল ধরে সারওয়ার আলমকে শনাক্ত করা হয়। প্রমাণ এতটাই মজবুত ছিল যে তাকে গ্রেফতার করতে ডিবিকে দ্বিতীয়বার ভাবতে হয়নি। কেন করলেন তিনি এটা? টাকা খেয়ে? সূত্র বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো আর্থিক লেনদেনের প্রমাণ মেলেনি। তিনি স্বীকার করেছেন এটি ছিল ব্যক্তিগত রাজনৈতিক সমর্থন এবং সম্পর্ক নির্ভর সহায়তা। সোজা কথায়, তিনি বিএনপির অন্ধ সমর্থক অথবা বিএনপির কোনো নেতার নির্দেশে এই কাজটি করেছেন। সরকারি চেয়ারে বসে দলের এজেন্ডা বাস্তবায়ন। অ্যাকাউন্টে ঢুকেই তিনি রিকাভারি মেল, ফোন নম্বর সবকিছু বদলে ফেলেন এবং সঙ্গে সঙ্গে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া শুরু করেন।
উদ্দেশ্য পরিষ্কার, নির্বাচনের আগে জামাতের মধ্যে ভাঙন ধরানো এবং নেতাকর্মীদের বিভ্রান্ত করা। এটা ছিল বিএনপির একটি সুপরিকল্পিত সাইবার ওয়ারফেয়ার। আমিরে জামাতের রেশ কাটতে না কাটতেই এই নতুন খবর। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের টুইটারও হ্যাক হয়েছে, একই প্যাটার্নে একই সময়ে। এবং ইন্টারেস্টিং বিষয় হল, এই হ্যাকিংয়ের খবর সবার আগে জানল ছাত্রদল নেত্রী মানসুরা। সাধারণত হ্যাকাররাই সবার আগে লিক বা হ্যাকিংয়ের খবর জানে। মানসুরা কিভাবে জানল? তার মানে কি এই হ্যাকিং সিন্ডিকেটের সঙ্গে ছাত্রদল সরাসরি জড়িত? সারোয়ার আলম বঙ্গভবন থেকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, আর মাঠ পর্যায়ে ছাত্রদল সেটা প্রচার করছে। এটি একটি অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট। এই ঘটনা প্রমাণ করে বিএনপি ক্ষমতায় না থেকেও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে, সেটাও অপব্যবহার করছে। তাদের লোক প্রশাসনে, বঙ্গভবনে ঘাপটি মেরে আছে। তারা নির্বাচনে জিততে না পেরে এখন সাইবার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। নেতাদের চরিত্র হনন, ফেক নিউজ ছড়ানো, এগুলোই এখন বিএনপির প্রধান অস্ত্র। আলতাফ হোসেন বলেছিলেন ডিজিএফআই তাদের কাজ করছে। এখন দেখা গেল বঙ্গভবনের প্রোগ্রামাররাও তাদের কাজ করে দিচ্ছে। বিএনপির এই ডিপ স্টেট কানেকশন দেশের নিরাপত্তার জন্য হুমকি। সারোয়ার আলমকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তার মাস্টার মাইন্ড, যার নির্দেশে তিনি মেল পাঠিয়েছিলেন, সেই বিএনপি নেতাকে খুঁজে বের করতে হবে। এবং ছাত্রদল নেত্রী মানসুরাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। বিএনপি এখন ডেসপারেট, তারা হ্যাকিং, গুজব সব করবে। এখন দেখার বিষয় এই ষড়যন্ত্রের শিকড় কত দূর। হ্যাকার ধরা পড়েছে, ডিভাইসও জব্দ। ডিবি এখন তাকে রিমান্ডে নিয়ে জানবে তার পেছনের মাস্টার মাইন্ড কে, তারেক রহমান নাকি অন্য কেউ, সেটা সময়ের ব্যাপার। এই হ্যাকটা কেন করা হয়েছিল? টাকা চাইতে? না, করা হয়েছিল আমিরে জামাতের টুইটার থেকে নারীদের নিয়ে বাজে মন্তব্য করার জন্য। উদ্দেশ্য ছিল জামাতকে নারী বিদ্বেষী এবং ওয়ার্কিং উইমেনদের শত্রু হিসেবে চিহ্নিত করা। কিন্তু যারা এই নাটক সাজিয়েছিল তারা হোমওয়ার্ক করতে ভুলে গেছে। তারা যাকে নারী বিদ্বেষী সাজাতে চাইল, তার ব্যক্তিগত জীবন এবং তার প্রতিপক্ষ তারেক রহমানের ব্যক্তিগত জীবনের তুলনা করলেই আসল সত্য বেরিয়ে আসে। চলুন আজ সেই তুলনাটাই করি। ডাক্তার জোবাইদা রহমান বাংলাদেশের অন্যতম মেধাবী একজন নারী, যিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সারা দেশে প্রথম হয়েছিলেন। ভাবা যায়, যে মেয়েটি সারা দেশের মেধা তালিকায় 1 নম্বর, তার ক্যারিয়ার কোথায়? তারেক রহমান কি তাকে সেখানে মেডিকেল প্র্যাকটিস করতে দিয়েছেন? না, বাংলাদেশের রাজনৈতিক কারণে তিনি প্র্যাকটিস করতে পারেননি, মানলাম। কিন্তু লন্ডনে? সেখানে তো কোনো বাধা ছিল না। সেখানে তিনি দিব্যি ডাক্তারি করতে পারতেন, মানব সেবা করতে পারতেন। কিন্তু তারেক রহমান কি চেয়েছেন তার স্ত্রী বাইরে কাজ করুক, নাকি তাকে ফার্স্ট লেডি হওয়ার স্বপ্নে বিভোর করে ঘরের 4 দেয়ালে বন্দি করে রেখেছিলেন? যিনি নিজের স্ত্রীকে তার স্বপ্নের ক্যারিয়ার গড়তে দেন না, তিনি আবার নারীদের অধিকার নিয়ে কথা বলেন।